কাশ্মীরে নয়, শিলংয়েও নয়, আন্দামান কি রাঁচিতেও নয়, তাহলে কোথায়? এ আমার সোনার বাংলা। আর এই বাংলাতেই আছে চিরসবুজ এক পাহাড়ি গ্রাম রামপুরিয়া। নাম শুনে হয়তো মনে হতে পারে উত্তরপ্রদেশের কোনো একটি অঞ্চল, কিন্তু না, রামপুরিয়ার অবস্থান কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে। কিভাবে গেলাম এই রামপুরিয়া, কোথায় থাকলাম, কেমন ঘুরলাম, সব জানাবো আপনাদের এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রামপুরিয়া দার্জিলিং শহরের খুব কাছাকাছি অবস্থিত একটি অফবিট জায়গা। এইখানে পৌঁছানোর আগে আমরা গিয়েছিলাম চটকপুর, সেখান থেকে দার্জিলিং হয়ে আমরা পৌঁছেছিলাম রামপুরিয়া। সেই ভিডিওর লিঙ্কও আমরা দিয়ে রাখলাম, যদি কেউ না দেখে থাকেন দেখে নেবেন। ছবির মতো সুন্দর গ্রাম চটকপুরকে প্রাণ ভরে উপভোগ করার পরে আমরা বেরিয়ে পড়লাম রামপুরিয়ার উদ্দেশ্যে। যেহেতু দার্জিলিং চটকপুরের খুব কাছে, তাই দার্জিলিংয়ে একবার ঢু মারার লোভটা সামলাতে পারলাম না। তবে আর কি, চলো যাই জমজমার দার্জিলিংয়ে। আমরা সোনাদা পৌঁছে গেছি। সোনাদা থেকে 16 কিলোমিটার দার্জিলিং। দার্জিলিং যাওয়ার মূল উদ্দেশ্য দার্জিলিং ম্যালকে আবার দেখা, তার সাথে গ্লেনারিজের লাঞ্চ, তার সাথে অল্প অল্প একটু শপিং, এবং তারপরে আমরা চলে যাব রামপুরিয়াতে। এসে পৌঁছেছি আমরা ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, যার উচ্চতা ৭,৪৬০ ফিট। ঘুমে যখন সূর্যোদয় হয় নিচের দার্জিলিং তখনও অন্ধকারেই থাকে। আমরা বাতাসিয়া লুপের দিকে এগিয়ে চলেছি। এই হচ্ছে বাতাসিয়া লুপ। আমরা আজকে বাতাসিয়া লুপে যাব না, সোজা যাব দার্জিলিং, এই জন্য আর এখানে দাঁড়ালাম না। আমরা দার্জিলিং ঢুকে গেছি। এটা টয় ট্রেনের সার্ভিসিং সেন্টার, আর এই হচ্ছে দার্জিলিং স্টেশন, সেই হেরিটেজ দার্জিলিং স্টেশন আর সেই হেরিটেজ টয় ট্রেন। আমরা যেহেতু খুব কম সময়ের জন্য এসেছি, আমরা এখানে আর টয় ট্রেন বা জয় রাইডটা করছি না। এখন আমরা হেঁটে দার্জিলিং ম্যালের দিকে যাচ্ছি। একদম চেনা রাস্তা। আমরা এখন এসে পৌঁছেছি সেই দার্জিলিং ম্যালে। পিছনে দুর্গাপুজো হচ্ছে। দুর্গাপুজোর সময় আজকে পঞ্চমী তিথি। এই পঞ্চমী তিথিতে আমরা দার্জিলিং ম্যালে এখন কিছুটা সময় দারুণভাবে এনজয় করব, পুরো ফ্যামিলি এবং আমাদের পার্টনারদের সঙ্গে। আজকে দুর্গাপুজোর পঞ্চমী তিথি। পঞ্চমী তিথির পুজো অলরেডি শুরু হয়ে গেছে দার্জিলিং ম্যালে। টয় ট্রেনে জয় রাইড করতে পারিনি তো কি হয়েছে, আমাদের পরিবারের সবচেয়ে জুনিয়র সদস্য এখানে এসে কিন্তু হর্স রাইডটা ঠিক করে নিয়েছে। আপনারাও চাইলে এখানে হর্স রাইডিং করতে পারেন। ম্যালের অপূর্ব পরিবেশের সঙ্গে সত্যিই মানানসই এবং খুবই ভালো লাগে। একটু আগেও রোদ ঝলমল করছিল, কিন্তু এখন দেখুন পুরো মেঘ আস্তে আস্তে দখল নিচ্ছে দার্জিলিং ম্যালের। মেঘ ভেসে বেড়াচ্ছে। এই ব্যাপারটা সত্যি এত সুন্দর লাগে। পাহাড়ি প্রকৃতি যেন দার্জিলিংকে ঢেলে সাজিয়েছে, আর তার মধ্যে মেঘ আর রোদ দুজনে লুকোচুরি খেলছে। একটু ম্যালে ঘোরাঘুরি, তারপরে একটু কেনাকাটা, তারপরেই লাঞ্চের সময় হয়ে গেল। আমরা এখন চলে এসেছি সেই বিখ্যাত গ্লেনারিজের সামনে। আমরা এখন বসে আছি গ্লেনারিজে। দার্জিলিং গ্লেনারিজ ওয়ার্ল্ড ফেমাস। তো আমরা ঠিক করেছি দুপুরের লাঞ্চটা
প্লেনারিজেই করব। তো আমরা এখন সবাই মেনু কার্ড ঘাটাঘাটি করছি, দেখছি। সবাই চিন্তা করছে যে ডান দিক দেখে অর্ডার দেবে না বাঁ দিক দেখে অর্ডার দেবে। আমাদের খাবার চলে এসছে, এটাকে বলে হচ্ছে চিকেন স্টিক, চিকেন রোস্ট আসছে, চিকেন রোস্টও আসছে এবং সিজলার্স সেটাও আসছে। সিজলার্সও চলে এসছে। দিস ইজ সিজলার্স। আমাদের খাওয়া শেষ, খাবার খুবই টেস্টি ছিল। সিজলার্স তো দারুণ লাগলো খেয়ে। ওভারঅল খুব ভালো, এনভায়রনমেন্টও খুব ভালো। দার্জিলিং এর ঝটিকা সফর সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি রামপুরিয়ার উদ্দেশ্যে। এত কম সময় বোধহয় কখনো আমরা দার্জিলিং এ কাটাইনি। যখনই এসেছি অন্তত 2 থেকে 3 দিন কাটিয়েছি, কিন্তু এবারের ট্যুরটা একদম ঝটিকা সফর ছিল। এখান থেকে রামপুরিয়া যেতে লাগবে ঘন্টা 2। তো আমাদের টিম মেম্বার সবাই খুব এক্সাইটেড। রামপুরিয়া এখানে আমরা প্রথমবার যাচ্ছি সেটা দেখার জন্য। দার্জিলিং থেকে যে রাস্তাটা তিস্তার দিকে যায়, সেই রাস্তা থেকে ছাউমেল বলে একটা জায়গা রয়েছে, সেইখান থেকে আমরা রাইট টার্ন নিলাম রামপুরিয়া যাওয়ার জন্য। এই ছাউমেল থেকে রামপুরিয়া কত কিলোমিটার? 5 কিলোমিটার মতন লাগে ছাউমেল থেকে রামপুরিয়া যাওয়ার জন্য। পুরো মেঘে ঢেকে গেছে রাস্তা। এখন দুপুর 4টে বাজে, বিকেল 4টে বাজে বলা যায়। আমরা রামপুরিয়াতে ঢুকতে চলেছি 15 মিনিটের মধ্যে। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে তাকদার দিকে, আর আমরা চলে যাব ডান দিকে, যেটা যাবে রামপুরিয়া। আমরা প্রায় চলে এসেছি রামপুরিয়াতে। এখানেও গুটি কয়েক হোমস্টেই আছে। আমাদের যে হোমস্টেটায় থাকবো সেই হোমস্টেটার নাম হচ্ছে রামপুরিয়া হোমস্টে। আমরা চলে এসেছি রামপুরিয়াতে। আমাদের যে হোমস্টেটা আছে সেটা ওই ওপরে, ওই হোমস্টেটা। গাড়ি আমাদের এখানে নামিয়ে দিল। আমরা এবার এই রাস্তা দিয়ে উঠে যাব। এই ওপরে হচ্ছে আমাদের হোমস্টে। দার্জিলিং শহর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই ছোট্ট গ্রামটি। সেঞ্চাল অভয়ারণ্যের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে 5700 ফিট উচ্চতায় অবস্থিত ছবির মতো সুন্দর এই গ্রাম রামপুরিয়া। দূষণের বিষাক্ত থাবা পড়েনি কুয়াশামাখাই বনাঞ্চলে। নেই গাড়ি ঘোড়ার অতিরিক্ত আওয়াজ, মানুষের অকারণ ভিড়। এক কথায় নির্মল পরিবেশ, যা মুখরিত হয়ে থাকে পাখিদের কলকাকলিতে। আমরা এখন ঢুকছি আমাদের হোমস্টে রামপুরিয়া হোমস্টেতে। এটা হলো রিসেপশন। এখানেও সোফা দেওয়া আছে, যদি কেউ এখানে বসে আড্ডা মারতে চান সেটা মারতে পারেন। খুব সুন্দর ইন্টেরিয়ার্স। আমাদের রুমটাও বেশ বড় সড়ো ছিল, ওয়াশরুমটাও যথেষ্ট স্পেসিয়াস, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। রুমটাও কিন্তু মোটামুটি ভালোই। একটা ডাবল বেড রয়েছে। ম্যাকপাই, বাবল, থ্রাশ ইত্যাদি বিভিন্ন ধরনের হিমালয়ান পাখির দেখা মেলে এই পাহাড়ি গ্রামে। বাইনোকুলার আর ক্যামেরা নিয়ে পাখি প্রেমীরা এখানে এসে ঘুরে বেড়ান জঙ্গলের মধ্যে তাদের স্বাদের পাখিটিকে স্পট করবেন বলে। আমরা চেক ইন করার কিছুক্ষণের মধ্যেই চলে এলো আমাদের কাছে বিকেলের চা। আমাদের চায়ের আড্ডা জমে উঠেছে রামপুরিয়াতে। এখন পুরোপুরি মেঘের মধ্যে আমরা রয়েছি। যেদিকেই চোখ যায় শুধু মেঘ আর মেঘ। আশেপাশে আর কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘ ছাড়া। পুরো মেঘের রাজ্যে আমরা রয়েছি আমাদের হোমস্টেতে, এবং সবাই মিলে এখন বিকেলের চায়ের আড্ডা চলছে। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের সন্ধ্যের স্ন্যাক্স চলে এসছে। তার মধ্যে রয়েছে ডিমের পকোড়া আর আলুর পকোড়া, তার সাথে রয়েছে চা।
কেমন ডিমের পকোড়াটা? মোটামুটি ভালোই, রিমোট জায়গায় বেশ ভালোই করেছে ডিমের পকোড়া। আমরা চলে এসেছি আমাদের ডিনার টেবিলে। আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে রুটি আর তার সাথে কষা মাংস, তার সাথে একটু আলু ভাজাও আছে যদিও, কিন্তু মেন আমাদের অ্যাট্রাকশন হচ্ছে কষা মাংস আর রুটি। না, ভালোই করেছে। ভালোই করেছে, গুড। মাটনটা একদম স্টিম উঠছে, খাওয়া হচ্ছে হুম, ওয়াও। আর দেখে মনে হচ্ছে যে স্পাইসি বা একটু সেদ্ধ হতো। হুম, এই ফাস্ট নিওয়ালাটা দিলাম, গুড। নট দ্যাট ওভারঅল ওকে। সন্ধ্যের ইভিনিং স্ন্যাক্স করার পরে আমরা আর বেশিক্ষণ ওয়েট করিনি, তাড়াতাড়ি ডিনার করে নিলাম। এখানে যদিও বারবিকিউয়েরও ব্যবস্থা আছে, সেটাও এনজয় করতে পারেন। আজকের মতো শুভরাত্রি, আবার কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম রামপুরিয়া। ভোরবেলা উঠেছিলাম যদি কাঞ্চনজঙ্ঘার দেখা পাই, কিন্তু না, কাঞ্চনজঙ্ঘার দেখা আমরা পেলাম না। কিন্তু যেটা দেখা পেলাম সেটাও কাঞ্চনজঙ্ঘার থেকে কিছু কম নয়। এরকম মেঘে ঢাকা ভ্যালি সত্যিই দারুণ। নেচারকে খুব কাছ থেকে উপভোগ করতে হলে আপনাকে আসতেই হবে এই রামপুরিয়াতে। যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট টেবিলে। একবার দেখে নিই যে ব্রেকফাস্টের মেনুটা কি আছে। আজকে আছে খুব সফট গরম গরম রুটি আর একদম ধোয়া ওঠা গরম আলুর তরকারি। আমি জাস্ট একটু টেস্ট করে দেখছি। সিম্পল বাট ইয়াম। দুদিকে কসমস ফুলের গাছ আর তার মাঝখান দিয়ে রাস্তা, সত্যি একটা নৈসর্গিক পরিবেশ কিন্তু তৈরি করেছে। পাহাড়ি রাস্তার কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, আর সেই রাস্তা যদি এরকম ফুলে ভরা হয় কার না ভালো লাগে বলুন। এই গ্রামটিতে আপনি পাবেন পাহাড় আর জঙ্গলের এক অপূর্ব সংমিশ্রণ। একটু ট্রেকিংয়ের ইচ্ছে থাকলে ঘুরে আসতে পারেন কাঞ্চন ফলস। এখান থেকে খুব বেশি দূরে নয়, 200-300 টাকায় গাইডও পেয়ে যাবেন। আর যদি কপাল ভালো থাকে তার সাথে কিছু ওয়াইল্ড লাইফও দেখতে পারেন। এখানে বার্কিং ডিয়ার, ওয়াইল্ড বোর, রিসাস বানর, হিমালয়ান ফ্লাইং স্কুইরেল, অনেক কিছু কিন্তু ওয়াইল্ড লাইফ এখানে স্পট করা যায়। আর যারা প্রকৃতিপ্রেমী মানুষ তারা তো সারাদিন ধরে শুধু প্রকৃতিকেই এনজয় করবেন এখানে বসে। রামপুরিয়া সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে একটি গ্রাম। এই গ্রামটায় বেসিক্যালি খুব কম লোকের বাস আছে, এবং এইখানে যারা পর্যটকরা আসে তারা মেনলি আসে হচ্ছে বার্ডিং করার জন্য। প্রচুর ধরনের পাখি দেখতে পাওয়া যায়, এবং এর সাথে সাথে কিছু ওয়াইল্ড লাইফসও দেখতে পাওয়া যায়। যারা ওয়াইল্ড লাইফ নিয়ে পড়াশোনা করে, যারা রিসার্চ করে, তারা কিন্তু রামপুরিয়াতে বারে বারে আসে এবং এসে তাদের রিসার্চের অনেক জিনিস এখানে অনেক ডেভেলপমেন্ট করে, চেষ্টা করে এখান থেকে আরও অনেক কিছু নমুনা সংগ্রহ করতে। এবং বিভিন্ন ধরনের ফুল এখানে কিন্তু দেখতে পাওয়া যায়, যেগুলো কিনা পাহাড়ি ফুল, সেগুলোর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আমরা যেহেতু ফার্স্ট উইক অফ অক্টোবরে এসেছি, এখন ওয়েদার সেই লেভেলের ভালো নয়, মানে সানি ওয়েদার নয়। আপনারা দেখতেই পাচ্ছেন একদম ক্লাউড। যদি ক্লাউড না থাকতো তাহলে কিন্তু এই যে সামনের পোর্শনটা, এটা একটা বিশাল সুন্দর ভ্যালি আর কি, বিরাট বড় ভ্যালি। এবং এখান থেকে যে মানে যতটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন তা বলার নয়। দারুণ সুন্দর জায়গা, আমরা খুব এনজয় করেছি। কিন্তু
আমাদের কাছে একটাই দিন ছিল, মানে একটাই রাত ছিল এখানে থাকার জন্য। সেই একটা রাত আমরা স্পেন্ড করলাম এখানে রামপুরিয়াতে। ভালো লাগলো আমাদের। এখান থেকে আমরা এগিয়ে যাব সিটং এর দিকে। আমাদের নেক্সট গন্তব্য সিটং, কিন্তু যাওয়ার আগে আমরা কিছু স্পট দেখে যাব, যেমন তার মধ্যে অর্কিড গার্ডেন, লামাহাটা পার্ক। দুর্দান্ত ওয়েদার, পুরো ফগে ঢেকে গেছে চারিপাশ। এর মধ্যে আমরা দেখতে চলে এসেছি তাকদা অর্কিড গার্ডেন। এখানে টিকিট কাউন্টার আছে। টিকিট কত করে? হ্যাঁ, 20 টাকা করে টিকিট। এটা সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। দারুণ ভিউ, বিউটিফুল। সানি ওয়েদার থাকলে এক ধরনের ন্যাচারাল ভিউ পাওয়া যায়, আর যদি ক্লাউডি ওয়েদার থাকে তার ভিউটাও কিন্তু কম সুন্দর নয়। এখানে ভ্যারাইটিস অর্কিড দেখতে পাওয়া যায়। অর্কিডের সাথে সাথে বিভিন্ন ধরনের ক্যাকটাস কিন্তু এই অর্কিড গার্ডেনে আপনি এলে দেখতে পাবেন। গার্ডেনের ভিউটাও খুব সুন্দর। গাছ প্রেমীদের জন্য একটা খবর বলে রাখি, এখানে অর্কিড যেরকম দেখতেও পারবেন সংগ্রহশালা থেকে, সেরকম এখান থেকে কিনেও নিয়ে যেতে পারবেন বাড়িতে। এখানে আলাদা কাউন্টার রয়েছে, যে কাউন্টার থেকে স্বল্প মূল্যে আপনারা কিন্তু অর্কিড সংগ্রহ করতে পারবেন। এটা কি ফুল বলুন তো? অ্যাকচুয়ালি আমি জানি না, তাই আপনাদের জিজ্ঞেস করছি। যদি আপনাদের জানা থাকে কমেন্টে জানাবেন। আমরা এখন এসে পৌঁছেছি তাকদা বাজারে। এখান থেকে আমরা যাচ্ছি তিনচুলে, যেখান থেকে গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে আমরা দেখব সামনের ভিউটা কেমন। যদিও যা ক্লাউডি ওয়েদার, সেখানে খুব একটা ভালো ভিউ পাবো বলে মনে হচ্ছে না। এখান থেকে তাকদা বাজার থেকে 10 থেকে 12 মিনিটের রাস্তা, মোটামুটি 4 কিলোমিটার, 3 से 4 কিলোমিটার, 3 থেকে 4 কিলোমিটার রাস্তা। গুম্বাদারা ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা। এই জায়গাটার নাম তিনচুলে। রামপুরিয়ার মতোই তিনচুলেও পাহাড়ি একটা ছোট্ট গ্রাম। অনেকে রামপুরিয়াতে না থেকে তিনচুলাতেও থেকে থাকেন। এখানকারও প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই উপভোগ করার মতো। আমরা চলে এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। কিন্তু কোনো ভিউ পাবো বলে মনে হচ্ছে না। नीचे जाएगा, नीचे হ্যাঁ, नीचे से चलते हैं। यहाँ से अच्छा नहीं है, नीचे आ चले। ये गुम्बा डाला बोलते हैं। গুম্বাদারা থেকে আমরা একটু নিচের দিকে যাচ্ছি, দেখা যাক ওখানে যদি কিছু ভালো ভিউ আমরা পাই। চা বাগানের মধ্যে এই জায়গাটা অপরূপ সুন্দর। মেঘের ভেসে যাওয়া চা বাগানের ওপর দিয়ে এক সত্যি দারুণ পরিবেশ সৃষ্টি করেছে। চা বাগানের মধ্যে কিছুটা ফটো ফিচার আমরা করে নিলাম, ডিফারেন্ট পোজে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ডিফারেন্ট মুডে। এবার আমরা এগিয়ে যাব লামাহাটার দিকে। এসে পৌঁছেছি লামাহাটায়। এই সেই লামাহাটা ইকো পার্ক। অনেকে এটাকে মমতা পার্কও বলে।
এখানে 20 টাকা করে টিকিট আছে। এই টিকিট কেটে এখান দিয়ে আমরা ঢুকে যাব লামাহাটা ইকো পার্কে। ইকো পার্কের ওপরে যদি 4 কিলোমিটার ট্রেক করে যান তাহলে এই লেকটি দেখতে পারবেন। আমরা আগে একবার গেছি বলে এবারে আর গেলাম না অতটা ট্রেক করে। আমাদেরকে ওয়েলকাম করার জন্য এনারাও এসে পৌঁছে গেছেন। ওয়ার্ম ওয়েলকাম আমরা পাচ্ছি এনাদের কাছ থেকে। ডিফারেন্ট টাইপস অফ খেলাও এনারা দেখাচ্ছেন আমাদেরকে। থেকে আমরা এখন এগিয়ে চলেছি মংপুর দিকে। এটা হচ্ছে ছামেল বলে একটা জায়গা আছে, সেই জায়গা দিয়ে যাচ্ছি আমরা। কি ছামেল না থামেল? 6 মেল। আচ্ছা, ছামেল মানে হচ্ছে 6 মাইল, মানে 6 মাইল, সেটাকেই ছামেল বলছে। পুরো ফগি ওয়েদার। এখন দুপুর 2 বাজে, তাতেও এরকম ওয়েদার আমরা পাচ্ছি। हम लोग वहाँ से गया था ना कल रामपुरी, হ্যাঁ, আচ্ছা यहाँ से ऐसा गया। আচ্ছা, এইখান থেকে আমরা রামপুরিয়া গেছিলাম গতকালকে। এই বাদিকের রাস্তাটা রামপুরিয়া চলে গেল, আর আমরা সোজা এখন এগিয়ে চলেছি মংপুর দিকে। আগেই বলেছি পাহাড়ি রাস্তার একটা আলাদা সৌন্দর্য আছে। কেন জানি না, আমার মনে হয় এই জার্নিটা, মানে পাহাড়ি রাস্তায় এই জার্নিটাকে আমি ভীষণভাবে উপভোগ করি। তাই বারে বারে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এই পাহাড়ের রাস্তার সৌন্দর্যটাকে। যদি মনে করেন একটু স্কিপ করে এগিয়ে যেতে পারেন, কিন্তু এই পাহাড়ি রাস্তার সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তাই বারে বারে রাস্তাটাকেই তুলে ধরতে ইচ্ছা করছে। আর ये मोड़ का नाम क्या है? 3 মেল। আচ্ছা, 3 মাইল মোড় থেকে আমরা লেফট নিয়ে নিলাম, যেটাতে আমরা যাব হচ্ছে মংপুর। আর 3 মাইল মোড় থেকে সোজা গেলে चटकपुर। सीधे जाने से चटकपुर। ওকে, ঠিক আছে। আমরা এসে পৌঁছেছি যোগীঘাটে। মংপুর থেকে যে রাস্তাটা ডান দিকে বেঁকে যায়, সেই রাস্তা দিয়ে আমরা যোগীঘাটে এসে পৌঁছেছি। এখানে যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্রিজটা ব্রিটিশ আমলের ব্রিজ, অনেক পুরনো ব্রিজ এটা। না, এই ব্রিজটার কথা বলছি না, এটা তো স্টিলের তৈরি। এটা 2015 সালে বাবা রামদেব উদ্বোধন করেছিলেন। আমি যে ব্রিজটার কথা বলছি সেটা এর পাশে, সেটাও দেখাবো আপনাদের। এই ব্রিজটি সিটং আর মংপুকে কানেক্ট করে। এই ব্রিজটির কথাই আমি বলছিলাম, যেটি কিনা ইংরেজ আমলে তৈরি হয়েছিল। নিচ দিয়ে বয়ে যাচ্ছে রিয়াং নদী। দুর্দান্ত এই প্রাকৃতিক দৃশ্য। এই ব্রিজের সামনে যে পোর্শনটা দেখা যাচ্ছে, এই দিকটায় চলে গেছে সিটং, এবং পেছন দিকটা, মানে এই দিকটা গেছে মংপু। এবারে আর আমরা মংপু যেতে পারলাম না, অনেক দেরি হয়ে গেছে, সন্ধে নামার মুখে। সেই জন্য আমরা ঠিক করলাম সোজা আমরা সিটংয়েই পৌঁছাবো। এই যে গাছটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু অরেঞ্জ গাছ। ব্যাকগ্রাউন্ডে যে শব্দটি শুনতে পাচ্ছেন সেটি সিকাডা বলে একটি ইনসেক্টের শব্দ। আপনারা বক্সা গেলে এই ধরনের শব্দ শুনতে পাবেন। আশেপাশের গাছে হাজার হাজার সিকাডা এই শব্দটি করছে। অনেক অরেঞ্জ হয়ে রয়েছে, যদিও এগুলো এখন কাঁচা আছে, এগুলো ডিসেম্বর মাসে পেকে যাবে।
এখন সন্ধে 5:48 বাজে, একদম সন্ধে হয়ে গেছে। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আমরা এসে পৌঁছেছি আমাদের হোমস্টেতে সিটংয়ে। বুঝতেই পারছেন কীরকম অবস্থা। সামনে 50 মিটারের ভিজিবিলিটি নেই বললেই চলে। সিটংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প থাকছে পরের এপিসোডে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের সঙ্গে থাকবেন।